মেডোরিনাম আমরা দেখেছি, আমরা গতদিন বলতেছিলাম ডক্ট্রিন অফ সিগনেচারের কথা। হ্যাঁ, নতুনদের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচারটা কি। তো ডক্ট্রিন অফ সিগনেচার বেসিক্যালি আমরা তো সেকেন্ড ইয়ারে মনে হয় পড়েছি, বোথ বিএইচএমএস বা ডিএইচএমএস দুই কোর্সেই আছে ডক্ট্রিন অফ সিগনেচার। এটা সায়েন্স বা মেডিকেল সায়েন্সের খুব মানে খুব পরিচিত একটা জিনিস। এটা হয় কি যে সোর্স থেকে মেডিসিন তৈরি করা হয়, তার যে ক্যারেক্টার গুলা থাকে সেই ক্যারেক্টারের সাথে পেশেন্টের ক্যারেক্টারের যে ম্যাচিংটা থাকে সেটাকে আমরা ডক্ট্রিন অফ সিগনেচার সাধারণত বলে থাকি। আমরা বলি, এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক ধরনের কথা আছে, আমি জাস্ট খুব সিম্পল ভাবে বিষয়টা বললাম। তো প্রত্যেকটা মেডিসিনের আমরা ডক্ট্রিন অফ সিগনেচারকে জানার চেষ্টা করি, এবং সেখান থেকে যখন আমরা মনে রেখে পেশেন্টের মধ্যে সেই ক্যারেক্টারগুলো মিলাতে পারি তখন আমাদের সিমিলিমাম কিন্তু খুব ইজি হয়ে যায়। আর একটা বিষয় সেটা হলো যে আমরা প্রত্যেকটা মেডিসিন কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু খুঁজি। কিছু মেডিসিন থাকে যেটা মায়ের পেট থেকেই তৈরি হচ্ছে, কিছু মেডিসিন থাকে যেটা আমরা দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশে আমরা বানায় দিই। হ্যাঁ, পরিবেশ বলতে আমি বোঝাচ্ছি যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো তার পিতামাতাই তাকে বানায় দেয়। এরকম কি আপনাদের মনে পড়ে যে পিতামাতা বানায় ফেলে এরকম কোন মেডিসিন? আমরা মেডিসিন কি জি বলি? জি, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আর নেপটামিউর। ন্যাক্টামিউর আর ক্যালকিরিয়াকার, হ্যাঁ, ভ্যারাইটাকার, ধন্যবাদ সাইলেসিয়া। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর শহীদুল, আপনি 100-এ 100। মূলত আমরা বাবা মা তিনটা মেডিসিন কিন্তু বানাই। আমি এগুলো আমার আলোচনায় করেছি প্রিভিয়াসলি, যারা অ্যাটেন্ড করেছেন তারা জানেন। ক্যালকেরিয়াকার, সাইলেশিয়া, ব্যারাইটাকার, এই তিনটা কিন্তু আমরা একদম জোর করে বানাই। বর্তমান জামানায় তো খুবই বেশি বানানো হয়, খুবই বেশি বানানো হয়। আমার এরকম অনেক পেশেন্ট আছে, মানে পেশেন্ট আছে বলবো না, আমার স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট হয়েছে কেন, তার বাচ্চাদেরকে সে যাতে ওষুধ দিতে পারে সেই কথা, সেই টেন্ডেন্সিতে সে এখানে সে হোমিওপ্যাথি করছে, শুধু বাচ্চাদের জিনিসগুলো আমাকে পড়তে হবে, বাচ্চার উপরে অ্যাপ্লাই হবে। বাচ্চা একটু হাঁচি দিচ্ছে, প্যারাসিটামল। বাচ্চা একটু হাঁচি দিচ্ছে, হেক্সোফেনাডিন। বাচ্চা একটু কিছু হয়েছে, ওই বাবা জ্বর আসছে, অ্যান্টিবায়োটিক সাথে সাথে সিপ্রক্সিন। জোর করে বাচ্চাকে ক্যালকিরিয়াকার বানাই দিচ্ছে, জোর করে বাচ্চাকে ব্যারাইটাকার বানাই দিচ্ছে, জোর করে বাচ্চাকে সাইলেশিয়া বানাই দিচ্ছে। আমরা এগুলা দেখেছি। এবং এই এই কেস টেকিং গুলা কি করে করতে হয় এগুলো আমরা আবার আলোচনা করব ইনশাল্লাহ জানুয়ারি মাসে। আমি চাইবো জানুয়ারি মাসে আপনারা একদম হাউসফুল হয়ে থাকেন, এই ক্লাসগুলো যাতে হাউসফুল হয় সেটা আমি সবাইকে অনুরোধ করবো যে জানুয়ারি মাসের জন্য আপনারা সবাই ক্লাসের একটু প্রচার করবেন। আমরা একটু বড় পরিসরে বিষয়গুলো আলোচনা করতে চাই, কারণ আমরা অর্জিত, এগুলো অর্জিত রোগ আমরা বানায় দিচ্ছি। ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা মেডিসিনেরই বিভিন্ন ক্ষেত্র থাকে তৈরি হওয়ার, এমনি এমনি তৈরি হয় না। হ্যাঁ, তো একটা সময় মেডোরিনাম তাহলে কিভাবে তৈরি হয় এটা আমরা একটু বুঝি। মেডোরিনাম একটা পার্সন কিভাবে তৈরি হয়। একটা তো আমরা আমাদের ট্রেডিশনাল চিন্তা থেকে যেটা জানি, মেডোরিনাম সিফিলিনাম বা সাইকোটিক বা সিফিলিটিক মেডিসিন গুলা কিভাবে পিতা মাতা বংশ পরম্পরায় চলছে, এটা আমাদের একটা কমন কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। আমি ওটা নিয়ে কোনো যুক্তি তর্কের দিকে যাচ্ছি না, সেটা ঠিক আছে। কিন্তু আমরা দেখবো যে একজন পার্সন কিভাবে মেডোরিনাম হতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কাছে পেশেন্ট ছিল বেলেডোনা, আপনার কাছে প্রথম যখন আসে পেশেন্ট ছিল আপনি কনফিডেন্ট ছিলেন যে এটা সাইলিশিয়া, আপনি কনফিডেন্ট ছিলেন যে এটা ইগনেশিয়া। সেই পেশেন্ট দেখা যাচ্ছে যে আরেক দিকে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে মেডোরিনাম হয়ে যাচ্ছে। তো এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয় আমরা মেডোরিনামের অ্যাসপেক্ট এটা বোঝার চেষ্টা করব। কিভাবে মেডোরিনামের মতো নেগেটিভ সাইড গুলা তার মধ্যে চলে আসে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব, সেটাকে আমরা মাথায় রাখার চেষ্টা করব। আমি কি বোঝাতে পারলাম? এই আজকের আলোচনার বিষয়বস্তুটা এটাই, যে একটা পেশেন্ট যেটা কিছুদিন আগে বা প্রথম প্রেসক্রিপশনে, দ্বিতীয় প্রেসক্রিপশনে আপনার কাছে লাইকোপোডিয়াম ছিল, সে কি করে মেডোরিনাম হয়ে গেল, পালসিটিলা ছিল কিভাবে মেডোরিনাম হয়ে গেল, এটা আমরা এখন আলোচনা করব।
একটা কেসের কথা বলি। খুব মানে আমি একটা কেস আপনাদেরকে দিয়েছি, কে কে দেখেননি? এরকম কেউ আছেন যে কেসটা পড়েননি? হাত তোলেন দেখি। মেলাজন পড়েননি? তাইলে কি করে হলো? ঠিক আছে, হাত নামায় ফেলেন। তাহলে তো আপনারা মজা পাবেন না। আপনাদের একটা দায়িত্ব আমি দিই, এই দায়িত্বটা গুরু দায়িত্ব মনে করে পালন করবেন। সেটা হলো প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও, মানে প্রতিদিন না, আমি বলবো যে প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর, মানে 1 মিনিটের জন্য হলেও আপনারা হোয়াটসঅ্যাপটা চেক করবেন। এটা হচ্ছে আপনাদের গুরু দায়িত্ব। এই দায়িত্বটা আপনাদেরকে পালন করবেন। যারা আমাকে ভালোবাসেন, যারা ইয়ে করতে চান, এটা অবশ্যই করবেন। হোয়াটসঅ্যাপটা একটু চেক করবেন প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর। একটা রুটিন বানায় নেবেন, একটু জাস্ট দেখবেন। তাহলে এই জিনিসগুলো মিসিং হওয়ার সুযোগ থাকবে না। তো যাক, আমি ওই কেসটা যখন আলোচনা করব তাহলে তখন আলোচনা করছি। এখন আমি ট্রান্সফরমেশনটা দেখাই যে কিভাবে ট্রান্সফর্ম হয়। তো একটা মহিলা অনেক আগে থেকে সে আসে আমাদের কাছে। তো বেসিক্যালি সে ইনফার্টিলিটির জন্য, তার বাচ্চা হচ্ছিল না, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছিল। তো মহিলাটা বেশ হেলদি, স্বাস্থ্য ভালো ছিল, ব্যবহার খুব সুন্দর, খুব পোলাইট, খুব মাইল্ড, খুব জেন্টাল, খুব সুন্দর ব্যবহার, মানে কথা বলতে ইচ্ছা হয়। তো তার তখন কেস টেকিং করে তার ফিলিংস, তার অ্যাটিটিউড সব মিলে, টোটালিটি মিলায় তাকে আমরা পালসিটিলা প্রেসক্রাইব করলাম। তো পালসিটিলা খাওয়ার, পালসিটিলা বেশ কয়েকটা পটেন্সি দেওয়া হলো। পালসিটিলা খাওয়ার বেশ কিছুদিন পরে তার বেবি হলো। ঠিক আছে। এবার বেবি হওয়ার পরে তার অ্যাটিটিউড বলেন বা তার আহ, মানে পুরো সিচুয়েশনটাই পুরো চেঞ্জ হয়ে গেল। কিভাবে হলো? এই মহিলার বাসায়, মানে সে থাকে, তার হাজবেন্ড এবং তার একটা ননদ আছে, ছোট ননদ, এই দুইজনের সাথে থাকে। তার শাশুড়ি নাই, শ্বশুর নাই, মারা গেছে। এই তিনজনের ফ্যামিলি আর কি মোটামুটি এখানে সেটেল, লোকাল, এবং বড় বাড়ি। সে পুরাটা ইয়ে করে। তো এই বাচ্চা ডেলিভারি করার পরে তার মেলা রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার আহ, বাচ্চাকে দেখভাল করতে হচ্ছে। তারপরে মূল যে জায়গাটা ঘটেছে সেটা হলো ননদের বিয়ে দেওয়া ছিল, মানে বিয়ে হচ্ছিল না, মানে বয়সও হয়নি, বিয়েটা ঠিক করছে তার যখন পেটে বাচ্চা ছিল, ওই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, এবং এনগেজমেন্ট কমপ্লিট। ইয়ে হলো যে ডেলিভারির পরে 1 মাস বা 2 মাস পরে মানে অনুষ্ঠান করে ইয়ে হয়ে যাবে, ননদের বিয়ে হয়ে যাবে। এবার ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পরে ননদের বিয়ের টাইম চলে আসছে। বিয়ে তো বোঝেনি, একটা বিয়ে করা, বিয়ের আয়োজন করা, এটা তো মুখের কথা না। তারপরে হচ্ছে ভাবি ওরিয়েন্টেড ফ্যামিলি, ভাবি সবকিছু ইয়ে করে, তো সে এক গাদা রেসপন্সিবিলিটি তার ঘাড়ের উপরে আহ, চেপে যায়। এই কোথায় অনুষ্ঠান হবে, কোথায় খাবার হবে, কোথায় কি করতে হবে, কাকে দায়িত্ব দিতে হবে, কারণ কেউ নাই, দেবর নাই, দেবর তো নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মানে হেল্প করার কেউ নাই। আবার এদিকে সে, তার কেবল একটা বাচ্চা তার হইছে, অনেকদিন থেকে তার এটা একটা ইয়ে ছিল। তো তার বাচ্চা হলেই তো একটা মেয়ে এমনি নাজেহাল হয়ে যায়, তার সাপোর্টের প্রয়োজন হয়। আবার সে যে মায়ের বাড়ি থেকে কাউকে ডেকে নিবে এরকমও তার কেউ নাই, যে মাকে বলবে যে আসো থাকো, সেই সুযোগটাও নাই। তো এই পুরা কাজ তার কাঁধের উপরে। ননদের বিয়ের যাবতীয় যা যা দরকার পুরাটা তাকে সাপোর্ট দিতে হচ্ছে। বিয়ের আয়োজন মানে বিশাল ওয়ার্কলোড তার উপরে, নানান ধরনের চাপ থাকে, কোথায় কি হবে, কোথায় আহ, মানে খাবার দাবার হবে, আয়োজনটা কেমন হবে, কি কি আইটেম থাকবে, কাপড় কি কিনতে হবে, গহনা কি কিনতে হবে, সবকিছু। তো এই ধরনের কাজ করতে করতে তার মধ্যে, আপনারা যখন এই হোয়াটসঅ্যাপে ঢোকেন, তখন এই উপরের মেসেজ গুলা চেক করতে কি হয়, আমি তো বলি যে যেগুলো আপনাদের আনসিন মেসেজ সেগুলো একটু চেক করে নেবেন। আনসিন মেসেজ চেক করলে আর এই সমস্যা হয় না।
সবকিছু আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই দিয়ে দিই। তো যাক, তো এই কাজ করতে করতে তার মধ্যে এক ধরনের মানে শঙ্কা তৈরি হয়, পারবে কি পারবে না, হবে কি হবে না। তারপরে সে সব কাজ নিজের হাতে করতে করতে, মানে হাজবেন্ড শুধু টাকা ইনকাম করতেছে, তার হাতে দিচ্ছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টে সবকিছু তার মধ্যে, সে সব করতেছে। তো মেডোরিনামের ক্ষেত্রগুলাতে হয় কি জানেন, মেডোরিনাম সব কাজ করবে সবকিছু, কারণ মেডোরিনামের কিন্তু অনেক এনার্জেটিক, ওরা কিন্তু সহজেই মুষড়ে বা ঝিমিয়ে পড়ে না, কাজের লোড নিতে পারে। দেখেন, চাইল্ড ডেলিভারি দিয়েছে ধরেন 15 দিন বা 1 মাস হলো, এই অবস্থায় তো একটা মহিলা এমনি নাজেহাল থাকে, বাচ্চাকে কোলে নিতে পারে না, তারপর আবার ফার্স্ট বেবি, তারপরে সে পুরা এই ওয়ার্কলোড নিয়ে কাজ করতেছে। তো এটা করতে করতে মেটোরিনামের মধ্যে হয় কি, যখন অনেক বেশি কাজ করে তখন তার মধ্যে এক ধরনের ইগোটিজম চলে আসে, ইগোইস্টিক হয়ে পড়ে। আমি এটা করছি, ওটা করছি, এটা করতে হবে, ওই করতে হবে, এই করো ওই করো, এটা এইভাবে হবে, শাড়ি এরকম হতে হবে, খাবারে এই জিনিস থাকতে হবে, এক ধরনের ডিক্টেটোরিয়াল। আমাদের রুব্রিক্স কিন্তু দুটোই আছে, মেডোরিনামের মধ্যে আমরা ইগোটিজমও পাই, আমি রুব্রিক্স দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেন। ইগোটিজমও আমরা মেডোরিনামের মধ্যে পাই, ডিক্টেটোরিয়ালও আমরা মেডোরিনামের মধ্যে পাই। তো সে সব কাজ করছে, সব কাজ যে করে তার তো একটা ইগো চলে আসবে, এবং আমি এটা করছি ওইটা করছি এরকম তো একটা থাকবে। আবার ডিক্টেটও করছে, এই তোমাকে এটা নিতে হবে, তোমার লাল শাড়ি না হলুদে, তোমাকে হলুদ শাড়ি পরতে হবে, বিয়ের শাড়ি পুরো টকটকা লাল হওয়া যাবে না, এটা এরকম এই টাইপের ডিক্টেটোরিয়াল একটা ইয়ে করে। এবং সে যখন ডিক্টেটোরিয়াল হয় তখন সে চায় যে অন্যরা তার কথা ফলো করুক, তার কথাকে গুরুত্ব দিক, তার কোনো কথাকে অগ্রাহ্য করা যাবে না। কিন্তু এটা তো খুবই স্বাভাবিক, সবাই তো তার মনের মতন চলবে না, তার অনুযায়ী হবে না। দেখা যাচ্ছে যে হঠাৎ করে ননদ তার কথা শুনছে না, না ভাবি আমি এই নাকফুলটা এরকম নেব না, আমি এই শাড়িটা এরকম নেব না, ছোটখাটো জিনিসগুলো আর কি। এ তো হয় মেয়েদের, একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের মতামত মিলবে বা ইয়ে হবে এরকমটা নাও হতে পারে। ননদও স্বাধীন চেতা, তো সেও তার মতো নিয়ে করছে। তারপরে দেখা যাচ্ছে যে বিয়ের ঠিক আগ মুহূর্তে কিছু আত্মীয় স্বজন আসে যারা বাড়িতে থাকে, তাদেরকে সে যেভাবে বলতেছে সেভাবে চলছে না, যা যা ডিকটেশন নির্দেশনা দিচ্ছে, কোনো কিছুই শুনতেছে না, টুকটাক জিনিসগুলো তার সাথে একটা বেঁধে যাচ্ছে, এরকম একটা জটিলতা তৈরি হয়ে যায়। তখন সে একদম জাস্ট তার অ্যাটিচিউড পুরা বিদ্রোহী একটা রিভেল করে, তার অ্যাটিচিউড পুরা চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে চলে আসে আমি তাদেরকে কেটে ফেলবো, তাদেরকে মারবো, তাদেরকে হিট করব, তাদেরকে ছুঁড়ে ফেলে দেবো, বাসা থেকে বাহির করে দেবো, এই ধরনের নানান ধরনের থট তার মধ্যে চলে যায়। কারণ এই আমরা কি দেখেছিলাম, কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ স্লাইটেস্ট একটা রুব্রিক্স আমরা বলেছিলাম। বিন্দু মাত্র কন্ট্রাডিকশন যদি তাদের মধ্যে থাকে, তারা এটা সহ্য করতে পারে না। আর তাছাড়া আপনারা সবাই জানেন পোস্টপার্টেম ডিপ্রেশন বলে একটা ডিপ্রেশন আছে, আমরা কি শুনেছি পোস্টপার্টেম ডিপ্রেশন? এটা সাধারণত প্রেগনেন্সি আফটার ডেলিভারি, মানে যখন চাইল্ড ব্রেস্ট ফিডিং করে সেই সময় হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। দেখেন আমি টার্মটা লিখে দিচ্ছি, গুগল করলে বুঝতে পারবেন। এই নানান ধরনের প্রায় 5 ধরনের এই পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা যায়। তো আমি ওইদিকে যাচ্ছি না, আমি মনে করেছিলাম যে এটা নিয়ে একটু আলোচনা করব, দরকার নাই, আমরা ভবিষ্যতে করবো। আপনারা গুগল করে একটু আইডিয়া নিতে পারেন, বিভিন্ন ধরনের ডিপ্রেশন সেই সময় 5 ধরনের ডিপ্রেশন তৈরি হয়। তো এই বিষয়গুলো নিয়ে সে এত বেশি বিরক্ত, লাস্টে সে ভাবে যে না আমি আমার হাজবেন্ডকে জানাই। সে তখন তার হাজবেন্ডের কাছে তার বিরক্তির বিষয়গুলা, তার ননদের বিষয়গুলা, আত্মীয় স্বজনের বিষয়গুলা বলে। কিন্তু হাজবেন্ডও তো গোবেচারা, সে আর তো কিছু করতে পারে না, কোনো প্রকার ব্যবস্থা নিতে পারলো না। তো হাজবেন্ডকে বললাম, হাজবেন্ডও ব্যবস্থা নিল না, আমিও কিছু করছি না, মানে কি তার একদম দেওয়ালে পিঠ থেকে গেল। ঠিক আছে, বিষয়টা এরকম। এই কারণে দেখা গেল তার পিঠে ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু কিছু করতে পারছে না। হঠাৎ করে তার পিঠে ব্যথা গ্রো করলো, ব্যথা, প্রচন্ড ব্যথা। এবার ব্যথা হওয়ার পরে সে ভাবলো যে ঠিক আছে তাহলে যাই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে আসি। তো সে যখন আসলো, তার সাথে এগুলা কথোপকথন শোনার পরে মনে হলো যে আহ মহিলা লাইকোপোডিয়ামের। কেন লাইকোপোডিয়ামের প্রবলেম কোত্থেকে হয়?
আমাদের কি মনে আছে লাইকোপোডিয়াম প্রবলেম কোত্থেকে শুরু হয়? লাইকোপোডিয়ামের একটা বড় অধীনস্থরা যদি তার কথা না শুনে, হ্যাঁ, মানে তার পাওয়ারটা যখন ঠিক মতো কাজ না হয়, এক্সিকিউট না হয়, তাই না? আমার হাত থেকে পাওয়ার, কথা না শুনে এটা একটু বড় লেভেলে হয়ে গেল। তার মধ্যে ভাবনাটা যখন আসে যে আমার যে ক্ষমতাটা ছিল, পাওয়ারটা ছিল, সে পাওয়ারটা আমার থেকে চলে যাচ্ছে, আমার ইচ্ছা অনুযায়ী সবকিছু হচ্ছে না, এইরকম ক্ষেত্রে লাইকোপোডিয়াম অসুস্থ হয়ে পড়ে। এটা মনে রাখেন। আমার যে পাওয়ারটা ছিল, পাওয়ার মানে আমাকে যে প্রধানমন্ত্রী হতে হবে, আমাকে যে রাষ্ট্রপতি হতে হবে তা না, আমি বাড়ির কর্তা, অথচ আমার ছেলে, আমার আমার পাওয়ারটা তার উপরে এক্সিকিউট হচ্ছে না। এরকম সমস্যা, এরকম শুরু হলে লাইকোপোডিয়ামের প্রবলেম শুরু হয়ে যায়। কিন্তু তার ব্যাক পেইন, সে হাজবেন্ডও শুনছে না, ওইদিকে তো ওরা ইয়ে করছে না, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে ব্যাক পেইন শুরু হয়ে গেছে, কোনোভাবে ভালো হচ্ছে না। লাইকোপোডিয়াম খাওয়ানো হলো। লাইকোপোডিয়াম তো আপনারা জানেন, রিপিটেড ডোজ নট অ্যালাউ। তারপরে রিপিট করেও না, কোনো কাজ হয় না। এবার পিঠের ব্যথা শুরু হয়েছে, এবার সাথে সাথে হাঁটুর ব্যথা, পিঠের ব্যথার সাথে সাথে তার হাঁটুর ব্যথাও শুরু হয়েছে, মানে ব্যথা বেড়ে হাঁটুতেও চলে আসছে। এই তো অবস্থা খারাপ। তো এবার রুগী তৃতীয়বার যখন আসলো, এসে বলছে যে আমি এখন এমন অবস্থা হয়েছে ডাক্তার সাহেব, আমি তো বাচ্চাকে কোলে নিয়েও হাঁটতে পারি না, কোলেও নিতে পারি না, পিঠের ব্যথা করে, হাঁটুর ব্যথা, আমি দাঁড়াতেই তো পারছি না। তো এরকম বলতেছে। তো যাক, তাকে আহ, বললাম যে ঠিক আছে, আহ, আপনি একটু ওয়েট করেন, পাশের রুমে ওয়েট করেন, আপনার সাথে একটু ডিপ লেভেলে কথা বলতে হবে, একটু কথোপকথন করি। অনেক সময় এরকম হয়, কাজ করছে না, কোনো একটা বিষয় ইয়ে হয়, তখন আপনাকে আবার রিকেস টেকিং করতে হতে পারে, বা তার সাথে আবার কথা বলে তার মেন্টাল স্টেটটা বুঝতে হবে, এটা থাকে। তো তার সাথে কথা বলার সময়, এই কথা বলার সময় দেখলাম যে তার সেকেন্ডের মধ্যে তার ইমোশন পরিবর্তন হয়ে গেল, পুরা আমার কাছে অপরিচিত একটা মেয়ের মতন মনে হলো। হ্যাঁ, যে একটু পাশের রুমে বসেন। না না, এতক্ষণ বসতে পারবো না, খুব কর্কশ ভাবে, মানে খুব, মানে কি বলবো, সে তো সবসময় রেফারেন্স দিয়ে কথা বলতো, মানে মনে হতো যে সালফার টাইপের কিছু একটা, লাইকোপোডিয়ামের কথা ভাবলাম যেহেতু, এরকম মনে হতো। কিন্তু এবার সে এমন খারাপ ভাবে বললো, ঠিক আছে, আবার এটা আপনার কাছে মনে হতে পারে নয়েস, ইনক্লাইনেশন টু মেক নয়েস, সেরকমও না, কিন্তু কথাগুলোর মধ্যে কোনো রেসপেক্ট ছিল না, কর্কশ ভাবে বললো। হ্যাঁ, এখন বসতে পারবো না, আমার বাসায় বাচ্চা আছে, কান্নাকাটি করো, আমার তাড়াতাড়ি ওষুধ, আমার কি এত কথা শোনা লাগে, আমার তো সবই জানেন, ওষুধ দেন তাড়াতাড়ি, দিয়ে ছেড়ে দেন। এই তাড়াতাড়ি দেন ছেড়ে দেন, এটা আবার ক্যারিড ডিজিট টু বি ক্যারিড ফাস্টও কিন্তু নেওয়া যাবে না। আমরা কিন্তু ওই লেভেল পার হয়ে আসছি। রুগী এসে বলে তাড়াতাড়ি ওষুধ দেন, ভালো ওষুধ দেন, ক্যারিড টু বি ক্যারিড ফাস্ট নেওয়ার লেভেল কিন্তু আমরা পার হয়ে আসছি। আমরা কিন্তু এখন ওই ওগুলা কথাতে আমরা ওই ওষুধগুলা দিই না, আপনারাও দিবেন না। তো বেসিক্যালি হচ্ছে কি, এটা সে কেন এরকম অ্যাটিটিউডটা করলো? কারণ এই মেডোরিনামের মধ্যে একটা বড় বিষয় হলো, তার মধ্যে যখন কারো প্রতি কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি চলে আসবে, কোনো কিছু নিয়ে বা কারো প্রতি কেয়ারফুল বিষয়টা চলে আসবে, তখন সে নিজেকে ধরে রাখতে পারে না। আবার ঠিক পরপরই ওই সাথে সাথে দেখবেন তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। আপনার সাথে কর্কশ ব্যবহার করলো, তাদের বসে দেন, খারাপ ব্যবহার করলো, করেই দেখা যাচ্ছে যে পরপরই আবার বললো আচ্ছা ঠিক আছে, মাইল্ড হয়ে গেল। হ্যাঁ, এরকম ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। মানে তার মাথায় আসে না যে কি করতে হবে কি করতে হবে না, ওই যে অ্যাংজাইটি কেয়ারের বিষয়টা যখন মাথার মধ্যে ঢুকে যায়। তো এরকম হয়ে গেলে মেডোরিনাম সবসময় ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড থাকবে তা না। হ্যাঁ, মেডোরিনামের মধ্যে সবসময় আপনার লিডারশিপের বিষয়টা থাকবে এরকমটা তা না। হ্যাঁ, সে যে সবসময় তার ইগো, তার এই যে ডিক্টেটোরিয়াল কমান্ড, এগুলাকে যে সে সবসময় দেখাবে আপনার সামনে, এটাও না। অনেক সময় দেখাবে, আবার অনেক সময় দেখাবে না। মেডোরিনামের কাছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট, সবচেয়ে বড় বিষয়টা হলো লিবার্টিজম। মেডোরিনামের কাছে এটা সবচেয়ে বড় বিষয়। লিবার্টিজম কিন্তু আমরা বেলেডোনার মধ্যেও দেখি। আমরা বেলেডোনাকে বলি না যে ফ্রিডম চাই, কোনো বন্ধনে আবদ্ধ থাকতে চায় না, কোনো
জায়গায় ঝামেলায় থাকতে চায় না। হ্যাঁ, খুব কাছাকাছি ওই জায়গায় মেডেরিনামের সাথে লিবার্টিজমের মধ্যে আপনার কিন্তু বেলেডোনাও আছে। হ্যাঁ, আমরা যখন খুব অল্প লেভেলে জানতাম তখন ওই সবসময় ফ্রিডম অমুক তমক এগুলা দিয়ে আমরা বেলেডোনাই ভাবতাম, কিন্তু এখন কিন্তু সুযোগটা নাই। হ্যাঁ, কারণ মেডোরিনামের মধ্যেও কিন্তু প্রচন্ড, আমি লিবার্টিজম নিয়ে লিবার্টিনিজম আর কি উচ্চারণ, লিবার্টিনিজম, আমরা লিবার্টিনিজম নিয়েও কিন্তু মেডোরিনামে আলোচনা করেছি। মেডোরিনামের কাছে এটাও কিন্তু বেলেডোনার মতনই একটা ক্রেভস থাকে, সে তার নিজের মত অনুযায়ী চলতে চায়, ফ্রিডমটা তার চাই, তার নিজস্ব একটা স্পেস তার প্রয়োজন, এমন একটা স্পেস প্রয়োজন যেখানে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকবে না, অনেক বেশি রেসপন্সিবিলিটি কাঁধের মধ্যে পড়ে গেছে এটা সে নিতে পারবে না। এই মহিলাটার কথা ভাবেন, বাচ্চার রেসপন্সিবিলিটি নিচ্ছে কিন্তু যখন এই ননদের রেসপন্সিবিলিটি, প্রোগ্রাম অ্যারেঞ্জ করার রেসপন্সিবিলিটি যখন অনেক বেশি চলে আসছে তখন কিন্তু তার মধ্যে সাফোকেশন তৈরি হয়ে যায়। তার কেন? তার লিবার্টিনিজমটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে এইরকম জোন থেকে বের হয়ে যেতে চাইবে, তার ওই রেসপন্সিবিলিটি ভালো লাগবে না। তারা যখন আপনার সাথে কথা বলবে তখন আপনি অনুভব করবেন যে এই রকম অবস্থায়, মানে ধরেন যে অনেক বেশি ভালো করে বোঝেন, অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি অ্যাংজাইটি, অনেক বেশি কেয়ারফুল ভাব, হ্যাঁ, যখন তার মধ্যে অনেক ঘাড়ের মধ্যে চেপে গেছে তখন কিন্তু সে আর নিজেকে ধরে রাখতে পারবে না, তার কথাবার্তা আপনার সাথে গতানুগতিক যেরকম ভালো ব্যবহার, ভালো মাইল্ড পোলাইট কথাবার্তা বলতো সেই লেভেলে থাকবে না, এর আচরণ একদম ল্যাক অফ রেসপেক্ট আমরা কিসে দেখেছি? দেখিনি, আপনারা পুরনো আমার যারা ক্লাস করেছেন ভিরেক্টামে দেখেছি ল্যাক অফ রেসপেক্ট, মানে লাইকোপোডিয়ামে আছে, রোভারেন্স, ল্যাক অফ মনে পড়ছে না, এরকম আসবে। কিন্তু মেডোরিনামের ক্ষেত্রে কিন্তু এটা প্রকৃত রেসপেক্টের অভাব না, এটা তার ওই যে আহ, মানে মানে একটা ইনস্ট্যান্ট একটা রিয়াকশনের যে বিষয় সেটা থেকে তৈরি হয়, তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যায় মুহূর্তের মধ্যে, ওই নেগেটিভিটির থেকে এটা তৈরি হয়ে যায়, এবং এই নেগেটিভিটির কারণে আমরা মেডোরিনামের মধ্যে এক গাদা নেগেটিভ রুব্রিক্স দেখি, যে যেমন ডেলুশন, লেক্স কাট অফ, লেক্সার, ক্রুয়েলিটি, এনিমেল টু, ঠিক আছে? আমরা গতদিন কি দেখছিলাম যে এনিমেলের প্রতি ভালোবাসায় তার ইয়ে হচ্ছে, আমরা একটা মহিলার কথা জানছিলাম, সে মহিলা কি করেছিল, একদম ছবি বড় ছবি বড় ছবি টাঙাইছে তার পেট এনিমেল, তার কুকুরের, এবং ওই ছবির পাশে একটা বড় ফুলের, মানে ফুল দিয়ে ইয়ে করে গেছে, হিন্দু ফ্যামিলিতে যেটা হয় কেউ মারা গেলে বা হয়ে গেলে ফুল দিয়ে ইয়ে করে রাখে না, ওই রকম করে রেখেছে। তো আরো কি নেগেটিভিটি আছে, ক্রুয়েলিটি লাভস টু মেক পিপুল এন্ড এনিমেল সাফার, পিপুল এবং মানে মানুষ এবং এনিমেলরা সাফার করবে, এটা দেখতে সে ভালো লাগে, এতটা ক্রুয়েলিটি তার মধ্যে আসে। ব্রেকিং থিংস, ছুঁড়ে ফেলে দিই, এই মহিলা বলতেছে মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই, বাইর করে দিই। হ্যাঁ, কোত্থেকে আসছে? অ্যাঙ্গার কন্ট্রাডিকশন, অ্যাঙ্গার কন্ট্রাডিকশন থেকে আসছে। তারপরে অ্যাঙ্গার কন্ট্রাডিকশন দিইনি, তারপরে আসছে ডেলুশন, এনিমেলস, পারসনস আর এনিমেলস, লোকজনকে মনে হচ্ছে যে এনিমেলের মতন। হ্যাঁ, তারপর ডেলুশন, এনিমেলস, পারসন অ্যান্ড এলিমেন্টস, এনিমেলস, র্যাটস, মাইস, ইনসেক্ট, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো আসছে আমি। তো এইরকম মানে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা গুলা তার মধ্যে আসে, এবং তার আচরণ গুলা, বিহেভিয়ার গুলা খুব অশালীন হয়ে যায়। তাহলে এই অশালীন হওয়ার ট্রিগারটা কোত্থেকে হলো? ট্রিগারটা হলো ওই যে হঠাৎ করে আসা তার অ্যাংজাইটি, হঠাৎ করে আসা তার কেয়ারিং, এই কেয়ারিং এর কারণে। হ্যাঁ, সে একজন লাভিং পারসন, মেডোরিনাম আমরা দেখলাম কি লাভিং পারসন, জেন্টাল পারসন, যার মধ্যে প্রত্যেকটা কাজ করার মধ্যে খুব একটা প্যাশন থাকে। এইরকম একটা পারসন কিভাবে এরকম আচরণ করছে? এই আচরণটা কোত্থেকে আসছে? এত ডিসপেয়ার কোত্থেকে আসছে? এত হতাশা কোত্থেকে আসছে? হতাশা আমরা এই কেসটাতে কি দেখলাম? ডিসপেয়ার, ক্রিটিসিজম ফ্রম এই স্মলেস্ট, ছোট্টতম ক্রিটিসিজম, ছোট্টতম কন্ট্রাডিকশন যদি তার সাথে হয়ে যায়, সে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। সে সবকিছুর সাথে, মানে তার সাথে ন্যূনতম যদি ক্রিটিসিজম করা হয়, ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা, সামান্যতম সমালোচনা সে নিতে পারে না।
তখন সে বুনো হয়ে ওঠে, তার মধ্যে ওয়াইল্ড ভাব চলে আসে, বুনো আচরণ করে, এত ভয়াবহ আচরণ করে যে আশেপাশের লোকজন ভীত হয়ে পড়ে। ঠিক আছে, এই আচরণটা দেখেন তার প্রকাশটা কিভাবে থাকে, সে কিভাবে প্রকাশ থাকে, তার মধ্যে হঠাৎ করে চলে আসে কিল ডিজায়ার, সাডেন ইম্পালস টু কিল, হঠাৎ করে তার মধ্যে মেরে ফেলার, কিল করার স্পৃহা চলে আসে। তারপরে নেকেড ওয়ান টু বি স্লিপিং, এরকম অনেক ইয়ে আছে, আমি এত রুব্রিক্স আমি ইয়াতে দিয়ে দেবনি। তো মেডোরি নামের কোর তাহলে কি হচ্ছে, কোর মানে মেডোরি নামের কোর হচ্ছে, মূল বিষয়টা হলো আমরা ফিজিক্যালি যেটা জানি সেটা মেন্টালিও আসে, সেটা হলো সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশনের কারণে তার ওয়াইল্ডনেস আসে। হ্যাঁ, ওয়াইল্ডনেস ফিলিং, আমাদের রুব্রিক্স আছে ওয়াইল্ডনেস ফিলিং ইন হেড, ওয়াইল্ডনেস ফিলিং ইন হেড সেক্সুয়াল ডিজায়ার ফ্রম সাপ্রেস অফ, সেক্সুয়াল ডিজায়ারকে সাপ্রেস, আমরা সেক্সের মানে তো জানি, সেক্স মানে কি ফিজিক্যালটা জানি, মেন্টালি হচ্ছে যেখানে অনেক বেশি ইনভলভেশন থাকে, ইন্টেন্স ইনভলভেশন থাকে রিলেশনের মধ্যে। এই মহিলা কি করলো, এই মহিলাটা তার বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সে দুর্বল, সে সিক বা স্ট্রেংথ নাই, কোনো সাপোর্ট, তারই সাপোর্ট দরকার, কিন্তু সে পুরাটা ইনভলভ হয়ে গেল তার ননদের বিয়ের মধ্যে। এই যে ড্রাইভ, নিজেকে ইনভলভ করে দেওয়া, এটা হচ্ছে, এটার একটা ইংরেজি হচ্ছে সেক্সুয়াল। মানে সেক্সুয়াল মানে শুধুমাত্র যে ইন্টারকোর্স রিলেশন সেটাও কিন্তু না, আপনার ডিকশনারিতে এটা দেখলেই পেয়ে যাবেন। তো আমরা মেডোরিনামের মধ্যে অনেক রুব্রিক্স পাই, অনেক রুব্রিক্স পাই যেগুলো নাইট নিয়ে আছে। যেমন কি কি আমি একটু দিই, সেটা হচ্ছে যে অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর নাইট, অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর নাইট, প্লেইং ডিজায়ার টু প্লে নাইট, এক্সালারেশন নাইট। অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর নাইট, রাত্রেবেলা অ্যামিউজমেন্ট চাচ্ছে, প্লে ডিজায়ার ফর রাত্রেবেলা খেলছে, তাই না, এক্সালারেশন কখন হচ্ছে, রাত্রেবেলা। তো এই যে নাইট, রাত্রেবেলা, এটা এটা অবশ্যই একটা পিকুলার, পিকিউআরএস, কেন রাত্রেবেলা আসে, কেন দিনের বেলা না, এটা আমাদেরকে জানতে হবে। নাইট কি, নাইট বলতে আমরা কি বুঝি, নাইট বলতে আমরা কি বুঝি বলেন দেখি, নাইট মানে কি, নাইটের ডিকশনারি অর্থ কি, নাইটের ডিকশনারি, অন্ধকার, হতাশ, হতাশ আর কি। অন্ধকার, অন্ধকার হলো, অন্ধকার। অন্ধকার হলো আলোর ডার্ক, নাইট হলো রাত, তাই না, নাইট হলো রাত। তো রাত্রের বেলা আমরা কি করি, রাত্রের বেলা আমরা ঘুমাই, তাই না, আবার যখন রাত্রে ঘুমালাম, সূর্য যখন উঠছে তখন আমরা উঠি, বেলা যখন হয় তখন উঠি, উঠে আমরা কি করি, আমরা যারা ধার্মিক আছি, বিভিন্ন ধর্মে আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি, ধর্মকর্ম করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, তাই না, আমাদের দাদারাও করেন। আবার রাত্রের বেলা আমরা কি, আমরা মুসলমানরা কি, রাত্রের বেলা নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুমাতে যাই, প্রার্থনার মধ্যে থাকি। তো নাইট বেসিক্যালি খুব একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড, অনেক বড় ব্যাপক অর্থ, নাইটের কিন্তু ব্যাপক অর্থ। ঠিক আছে, এগুলা কিন্তু আমি জোর করে বানায় বলতেছি না, আছে ডিকশনারিতে আছে, আমরা ওই অর্থগুলো দেখি না তাই। তো রাত ইন্ডিকেট করে, নাইট ইন্ডিকেট করে রাতের বেলায় আমাদের নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটিস আছে, যা আমাদের রাতের বেলাটা তৈরি করা হয়েছে এমন একটা কারণে, নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটিস করার জন্য, মানে ঘুমানোর জন্য, বা ধরেন রাত্রে ইবাদত করার কিছু পারমিটেড আছে, কিন্তু বাদ বাকি গুলো হচ্ছে পারমিটেড না, ওগুলাকে নিষেধ করা হয়, রাত্রেবেলা কেটো না। আমাদের যেমন ইয়েতেই বলা আছে, এটা হাদিসের কিনা আমি জানি না, বলে যে সন্ধ্যা লাগার পরে নখ কেটো না, বেলা ডোবার পরে নখ কেটো না, তাই না, অনেকেই বলে যে রাত্রেবেলা সেলাই করো না, এরকম নানান ধরনের রেস্ট্রিকশন কিন্তু থাকে। কিন্তু কিছু জিনিস রাত্রেবেলা করা যাবে, সেটা পারমিটেড, কিন্তু ম্যাক্সিমামই পারমিটেড না। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলে দিয়েছে যে আমি রাত তৈরি করেছি তোমাদের কিসের জন্য, ঘুমানোর জন্য, তাই না, সৃষ্টিকর্তা এটা বলেছে। আর এই পার্সন কি করতেছে রাত্রেবেলা, এর কি বললাম, অ্যামিউজমেন্ট ডিজায়ার নাইট, প্লেইং ডিজায়ার নাইট, এক্সালারেশন রাইট,
আবার দেখবেন যে অনেকে কি রাত্রেবেলা ক্রাইম করে, যত ধরনের নেতিবাচক কর্মকাণ্ড আছে রাত্রেবেলা করতেছে, যত ধরনের উল্টাপাল্টা কাজ আছে রাত্রেবেলা করছে, চোর চুরি করছে রাত্রেবেলা। কেন? কেন রাত্রেবেলা? কারণ কেন রাত্রেবেলা করে চোর? কেন রাত্রেবেলা চুরি করে? দিনের বেলা কেন করছে না, সবার সামনে করছে না কেন? চিন্তা করেন, উত্তর আপনি পেয়ে যাবেন। রাত্রেবেলা কেউ কারো খোঁজ রাখে না, সবাই তো ঘুমের জগতে। রাত্রেবেলা কেউ কারো বিচার করে না, কেউ তাকে ধরতে আসবে না। এই জন্য মেডোরি নামের ট্রানজেকশন পিরিয়ড হলো নাইট। এই নাইটে তারা একটা স্পেস পায়, তাদের পারফর্ম শো করা, তাদের পারফর্ম করা একটা স্পেস পায়। তারা যা কিছু পছন্দ করে, কেউ কিছু বলতে আসবে না, তার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে রাত্রেবেলা। এই কারণে মেডোরি নামের কাছে রাত্রেবেলাটা হচ্ছে অ্যামিউজমেন্টের সময়। মেডোরি নামের কাছে রাত্রেবেলাটা হচ্ছে প্লেইং এর সময়, খেলাধুলার সময়, এক্সালারেশনের সময়। ঠিক আছে? আর মেডোরি নাম অসুস্থ হয়ে পড়ে যখন এই তাকে রাত্রেবেলা কিছু করতে দেওয়া, পারফর্ম করতে দেওয়া হচ্ছে না। আমি আবার আসছি, আরো অর্থ আছে, আমি আসতেছি। একটা উদাহরণ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। একটা গৃহবধূ, একটা মেয়ে, সে খুব নাচতে পছন্দ করে। আমাদের অনেক বোনরা আছে নাচতে ভালোবাসে। এবার নাচতে ভালোবাসে বাপের বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে কি এটা সম্ভব? শ্বশুর বাড়িতে দেয় না। হ্যাঁ, আপনারা ওই যে ইয়েতে দেখেন, একটা নতুন একটা সিনেমা আছে, আমি আজকে কাটতে চাইছিলাম কিন্তু সময় পাইনি, ক্লিপটা দেখালে খুব মজা পেতেন। সেটা হচ্ছে প্রাক্তন নামে একটা সিনেমা আছে, বুঝছেন? ইন্ডিয়ান বাংলা সিনেমা। তো এই প্রাক্তন সিনেমায় দেখা যাচ্ছে যে আহ, বিয়ে করছে, বিয়ে করার পরে মানে বৌমা হচ্ছে খুব সিগারেট খেতে পছন্দ করে। তো এই শাশুড়ি তো আর এগুলা পছন্দ করবে না। তো এই সিগারেট খাচ্ছে লুকায় লুকায় রাত্রেবেলা, বেলকনিতে যায়, এরকম ইয়াতে শাশুড়ি তখন দেখে ফেলতেছে। তো আসলে কি, বিয়ের পরে মেয়েদের তো স্বাধীনতা থাকে না, শ্বশুর শাশুড়ি তো তা করতে দেবেন। এই গৃহবধূর কথা চিন্তা করেন, মেয়েটার কথা চিন্তা করেন, সে নাচতে ভালোবাসে কিন্তু শ্বশুর বাড়িতে নাচতে দিচ্ছে না, হাজবেন্ডও নাচতে দিচ্ছে না, শ্বশুর শাশুড়ি আর কি, হাজবেন্ডও দেয় না। তখন এই মহিলাটা কি করছে? রাতকে বেছে নিয়েছে। কেন রাতকে বেছে নিয়েছে? কারণ রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, আমি নাচি কেউ বুঝতে পারবে না। আমি যদি নাচি কেউ দেখতে পাবে না, শাশুড়িও দেখতে পাবে না, হাজবেন্ডও বুঝতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে সে হয়তো শাশুড়িও মেনে নিল, শ্বশুর শাশুড়িও মেনে নিল, হাজবেন্ডও মেনে নিল, কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় অনেক গেস্ট আসছে, অনেক অতিথি আসছে। তখন কি হবে? তখন তো তাদের সামনে নাচতে পারবে না, তখন তারা তো ছি ছি করবে যে ছি ছি ছি, কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে আসছে সে নাচে। তো এই মেয়েটার ক্ষেত্রে হলো কি, এইরকম যখন সেই নাচগুলা করতে পারে না, চুরি চামারি করে রাত্রেবেলা নাচতো, এবার আত্মীয় স্বজন আসায় তার ঘরের মধ্যে সবগুলা থাকে, সে আর ইয়ে করতে পারতেছে না। এটার পরে সে পরের দিন খুব ওয়াইল্ড হয়ে ওঠে, খুব ভায়োলেন্ট হয়ে ওঠে, অন্যদের উপরে চিল্লা ফাল্লা করে, চিৎকার চেঁচামেচি করে। এরপরে দেখা যায় যে তাকে যখন বোঝানো হয়, তার পরিবেশ ইয়ে করা হয়, শাশুড়ি বলে বাবা বাবা এই 2টা দিন দাঁড়াও, ওরা চলে যাবে, তারপরে তোমার যা ইচ্ছা করো। আমি এটা উদাহরণ দিয়ে বলতেছি। বা তার পছন্দের জিনিসগুলো করতে পায়, তখন এই ওয়াইল্ডনেস, এই ভায়োলেন্ট বিষয়টা তখন আবার লাভিং এর দিকে পরিণত হয়ে যায়, আবার কেয়ারিং এর দিকে পরিণত, আবার লক্ষ্মী বউ হয়ে যায়। বুঝতে পারছেন? এইরকম আমরা কিন্তু রোগীদের মধ্যে কথোপকথন করতে গেলে আমরা এরকম বিষয়গুলো পাই, এগুলো আমাদেরকে মেরুর দিকে ইন্ডিকেট করে। তো সত্য কথা বলতে গেলে কি, মেডোর আপনি প্রচুর প্রশংসা করতে পারবেন, এদের প্রশংসা করার জায়গা আছে। মেডো কিন্তু খারাপ না। এদের ইন্টেলেকচুয়ালিটি এত বেশি, এদের এদের বুদ্ধিদীপ্ততা এত প্রখর, আপনি প্রশংসা না করে থাকতে পারবেন না যদি আপনি তাদেরকে ঠিক মতো রিড করতে পারেন। এরা খুবই উচ্চ বুদ্ধিমানের, উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি। আমরা দেখতে পাই যে এরা খুব ভালোভাবে পড়ালেখা করছে, তো খুব ভালোভাবে ডেভোটেডলি, ওই যে আমরা দেখেছি ইনভলভেশন, আর্ডেন্ট, আমরা দেখেছি প্যাশন,
প্যাশনেট, আমরা দেখেছি না প্যাশন কখন বলেছি, প্যাশন বলেছি যখন সে পুরোপুরি ইনভলভ থাকে, ইমোশনালি হোক ফিজিক্যালি হোক, যখন খুব বেশি ইনভলভ থাকে, প্যাশন থাকে, পড়ালেখা করছে খুব ভালোভাবে পড়ালেখা করছে, সে যে কাজ করছে সেটা খুব ভালোভাবে করছে, তার প্রত্যেকটা কনসেপ্ট খুব ক্লিয়ার, সে বিভিন্ন সোর্স থেকে আইডিয়া নেয়, বিভিন্ন সোর্স থেকে আইডিয়া নেয়, ঠিক আছে, যেখানে যা প্রয়োজন সে সেখানে যেতে কার্পণ্য বোধ করে না, ছোট বড় যেখানে যাইতে হবে সে জ্ঞানের জন্য যাবে। আমাদের আছে না যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, আমরা একটা প্রচলিত কথা আমরা জানি, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। তো এই পার্সনটা এরকম, চীন দেশে যেতেও পিছপা হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এরা এদের ইন্টেলেকচুয়ালিটি গ্রোথ, জ্ঞানের যে গ্রোথ, এটার জন্য অন্য কারো উপরে কিন্তু মানে ডিপেন্ডেন্ট না, এরা নিজেরাই নিজেদের দ্বারা সমৃদ্ধ হয়, নিজেরাই নিজেদের জ্ঞানটাকে বৃদ্ধি করে, এরা হলো ফাইটার। এটাও কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার, ফাইটার, এটা ফাইট করে, ফাইটার, ফাইট ওয়ান টু বি, আমাদের রুব্রিক্স আছে ফাইট ওয়ান টু বি, ফাইট ওয়ান টু বি, ঠিক আছে। এই জন্য এই ব্যক্তিরা অনেক বেশি প্রশংসিত হয়। আপনি যদি তাদের সাথে মিশেন তাহলে দেখবেন যে মানে ভালো লাগা তৈরি হয়ে যাবে, এক ধরনের ভালো লাগা তৈরি হয়। দেখেন আমার অনেক পার্সন আছে, একটু মিশলে তাদের কর্মকাণ্ড দেখলে তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, লাভ, আপনি তার প্রেমে পড়ে যাবেন, তার প্রতি আপনার লাভ হয়ে যাবে। কিন্তু যখন এরা ওয়াইল্ড হয়ে পড়ে বা কোনো খারাপ জিনিস, খারাপ নিউজ তাকে ওয়াইল্ড বানায় দেয়, কোনো জিনিস তাকে ওভার পাওয়ারিং করে, তার ওই যে লিবার্টিনিজম, তার ফ্রিডম, আমরা তো খালি জানি যে ফ্রিডম উন্ড হচ্ছে বেলেডোনা, বিষয়টা তা না। ফ্রিডম এরও যখন চলে যায়, তাকে যখন চাপে ফেলে, তখন সে এটা সহ্য করতে পারে না, সে ওয়াইল্ড হয়ে পড়ে। এদের মধ্যে ফ্রিডম সেন্সটা অনেক বেশি কাজ করে। হ্যাঁ, আর তার নাইট টাইম, যে সময় সে নিজেকে এক্সপ্রেস, নাইট টাইমটা কি, নাইট টাইম বলতে আমরা বুঝবো হচ্ছে যে সময় নিজেকে এক্সপ্রেস করা যায়, যে সময় নিজেকে এক্সপ্রেস করা যায়, তার প্যাশন এক্সপ্লোর করতে পারে, যেখানে কোনো বাধা থাকে না, কোনো ব্যক্তি তাকে থামাতে আসবে না, কেউ তাকে রেস্ট্রিকশন দেবে না, এটা হলো তার নাইট টাইম, টাইম, টাইম অফ ফ্রিডম, ফ্রিডমের সময়, লিবার্টিনিজম। আর যখন সে স্পেস পাবে না তখন সে ওয়াইল্ড হয়ে পড়বে, ভায়োলেন্ট হয়ে পড়বে, ঠিক আছে। তো এই করোনা লকডাউনের সময়, আমি সেদিন বলছিলাম করোনা লকডাউনের সময় দেখেন, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এবার মিলান, করোনা লকডাউনের সময় কি হয়েছিল, কি হয়েছিল বলেন দেখি, করোনার কার কার মনে আছে? এই তো 3 বছর আগেকার ঘটনা। করোনা লকডাউনের সময় কি হয়েছিল, কি হয়েছিল ফার্স্টে কি হলো, একজন একটু বলেন। রাষ্ট্র আমাদেরকে কি করেছিল করোনা সময়, ভুলে গেছেন? করোনা লকডাউনের সময় আমাদেরকে বেঁধে রাখা হয়েছিল, রেস্ট্রিকশন দিয়ে, এখন যাওয়া যাবে না, 8টার মধ্যে, সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকতে হবে, অ্যাপ্রন পড়তে হবে, পিপিই পড়তে হবে, মাস্ক পড়তে হবে, এই করতে হবে, শিল্ড লাগাতে হবে, সব সময় সুপারভিশন, একসাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মসজিদে যেও কাঁধে কাঁধ লাগানো যাবে না, 2 হাত দূরে দাঁড়াতে হবে। আপনি এখানে কি করছেন, মাইকিং করা হতো আমাদের এখানে রীতিমতো, 2জন দাঁড়িয়ে যদি মোড়ে গল্প করে, 3জন দাঁড়িয়ে গল্প করে, এই যে রেস্ট্রিকশন, এখানে কি করছেন, ওখানে কি করছেন, এখানে যাওয়া যাবে না। আমরা একদিন একটা জায়গায় চা খাচ্ছিলাম, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের আরো 2-1জন শহর, 7টা 7:30, ও কোত্থেকে চলে আসলো, সম্ভবত হ্যাঁ আর্মির ইয়েরা আসলো, এসে তো সেই শুরু করলো। তার মানে কি, এক ধরনের রেস্ট্রিকশন, একটা জায়গায় আমাদেরকে আবদ্ধ করা হয়েছে, হ্যাঁ একটা জায়গায়। তখন কি হইতো, তখন দেখা যাচ্ছে যে কিছু পার্সন নিজেকে এনগেজ করে ফেলছে মোবাইলের মধ্যে, নিজেকে, নিজের আনন্দ, নিজের রিক্রিয়েশনটা খুঁজছে মোবাইলের মধ্যে, রাত্রেবেলা সারা রাত জেগে জেগে মোবাইল দেখে, কি করবে, দিনের বেলা ঘুমায়, আর রাত্রেবেলা, দিনের বেলা তো কাজ নাই, তো কি করে, ঘুমাই, বাজারও তো যাওয়া যায় না, রাত্রেবেলা সারা রাত মোবাইল দেখে, মোবাইলে কি দেখছে, উল্টাপাল্টা জিনিস দেখছে, নিষিদ্ধ জিনিসগুলো দেখতেছে, যেগুলো দরকার নাই। তো এই যে সে ইনভলভ হয়ে যাচ্ছে, সে ইনভলভ হয়ে যাচ্ছে, এই এই জায়গাগুলা কিন্তু বেসিক্যালি মেডোরিনাম বানায় দিয়েছে। আমি অনেক অনেক ডাক্তারের কাছে শুনেছি, অনেকের ইয়েতে দেখেছি, মেডোরিনাম ক্ষেত্র তৈরি করে ফেলছে।
এরকম আমরা এখনো দেখতে পাই। রেস্ট্রিকশন দিন দিন বাড়ছে, অফিসে, বাসায়, বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু মেরুরিনাম দিন দিন বাড়তে পারে। আমাদের কাছে অনেক বাচ্চার মা আসে, অনেক বাচ্চার মা আসে, বলে যে বাচ্চা এত জ্বালায়, সারা রাত জ্বালায়, এই সারা দিন জ্বালায়, এই করে ওই করে ওই করে, আর রাত্রেবেলা কত সুন্দর ভালো, রাত্রেবেলা খেলছে দুলছে, আমাদেরকেও ইয়ে করতেছে, ঘুমালে এই করতেছে। আমাদের রুব্রিক্স আছে ইরিটেবিলিটি চিলড্রেন ইন ক্রস অল ডে গুড অল নাইট। হ্যাঁ, দুইটা মেডিসিন, লাইকোপোডিয়াম, মেডোরিনাম। হ্যাঁ, মেডোরিনামের মধ্যে আমরা কিন্তু পাই জেলাসি। মেডোরিনাম বাচ্চারা হোক, বাচ্চাদের মধ্যে তো জেলাসি পাই, বড়দের মধ্যেও জেলাসি পাই। জেলাসি, হ্যাঁ জেলাসি, আমাদের রুব্রিক্স আছে জেলাসি। জেলাসি কি? বাচ্চারা কিভাবে জেলাসি প্রকাশ করে, তুমি এটা আমার ভাইয়াকে দিতে পারবা না, কিন্তু এটা আমারই, এটা ভাইয়ার হবে না, এটা তুমি আমার বোনের জন্য করতে পারবা না, তুমি তো আমার কথা মোটেই ভাবো না, সারাদিন তো ভাইকেই দাও। এই কথাগুলো জেলাসির বহিঃপ্রকাশ। আমাদের রুব্রিক্স আছে জেলাসি চিলড্রেন বিটুইন, জেলাসি চিলড্রেন ইন, দুই বাচ্চার মধ্যে জেলাসি। হ্যাঁ, তো জেলাসিও কিন্তু মেডোরিনামকে ট্রিগার করে ফেলে। আমার বোনকে এটা কিনে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়নি, সে ওয়াইল্ড হয়ে গেল। ঠিক আছে, সে ওয়াইল্ড হয়ে গেল। এটা কিন্তু আমরা মেডোরিনামের মধ্যে আহ, পুরোপুরি পাই, আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, তো আমরা আহ, আর একটা দিন হয়তো ক্লাস করব, আমি আরো কিছু ইয়ে আছে। তার আগে আমি এই গত আজকে যে ক্লাস ইয়েটা দিয়েছিলাম, কেসটা দিয়েছিলাম, আপনারা যেহেতু অনেকেই পড়েননি, এই কারণে আমি একটু পড়তে চাই। ওখানে আমি দেখেন মোটামুটি একটু ডিটেইল দিয়েছি আপনাদের যাতে সুবিধা হয়। কেস টেকিং করার সময় এইভাবে আপনারা প্রশ্নগুলো করবেন। কেস টেকিং এর তো আসলে নির্দিষ্ট কোনো প্রশ্ন ফরম্যাট নাই, এটা হওয়া উচিত না। রুগী আপনাকে ফরম্যাট করে দেবে, কোন আপনি লিখিত ফরম্যাটে কেস টেকিং কখনোই করবেন না। অ্যাটলিস্ট যদি সিমিলিমাম করতে চান তাহলে ডেফিনেটলি এটা করবেন না। হ্যানিম্যান এটা আমাদেরকে বলেছে, কোশ্চিন সব সময় হবে ওপেন ইন্ডেড। যে কোশ্চিন করলে অনেক অ্যান্সার দেয়, অনেক কথা রুগীকে বলতে হয়, যেটা হ্যাঁ বা না দিয়ে করা যায় না। ক্লোজ ইন্ডেড কোশ্চিন করা যাবে না, করতে হবে ওপেন ইন্ডেড। তো আমি কেসটা একটু আপনাদের সাথে পড়ি। তো মেয়েটার বয়স 22-23-এর মতন, বিবাহিত, মোটাসোটা, গোলগাল চেহারার, ঠোঁটের উপরে হালকা একটা গোফের মতন আছে, থুতনিতে কিছু লোম দেখা গেছে। পিরিয়ড অনিয়মিত হয়, ওর ভাষণের প্রথম থেকে, কিন্তু আসলে প্রথম থেকে ছিল না, পরে হয়েছে। তো আমি তাকে প্রথম আসছে, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কি কষ্ট হচ্ছে। তো রুগী বলছে যে ডাক্তার সাহেব গত 4 মাস থেকে আমার মাসিক হয়নি। তো মাসিক হয়নি, তো এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে, প্রথম থেকে কি এরকম হতো? আমি বললাম। তো রুগী বলছে যে প্রথম থেকে এরকম হতো না, ক্লাস 6-এ ওঠার পর থেকে 2-1 মাস পর পর অনিয়মিত হতো, কখনো 2 মাস কখনো 1 মাস, এইভাবে অনিয়মিত হতো, মানে গ্যাপ যেত, আবার হইতো। তো কিন্তু 3 বছর আগে আমার বাচ্চা নষ্ট হয়ে যায়, তারপর থেকে একদম এই 4-5 মাস পর পর হচ্ছে। তো জিজ্ঞাসা করলাম আপনার বিয়ে কখন হয়েছে, বলে 6 বছর। তো ছোটবেলা থেকে এই কোশ্চিন গুলো করবেন যখন, মানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যখন কেউ পিরিয়ড রিলেটেড প্রবলেম নিয়ে আসবে, হ্যাঁ, যদি চাইল্ড লেভেলে হোক, মানে একদম বিগিনিং লেভেলে হোক, আর পরের দিকেরই হোক, যখনই আসবে আপনি চেষ্টা করবেন তার মনের মধ্যে আসলে কোনো স্ট্রেস, কোনো প্রকার বিষয় নিয়ে সে কি কিনা, তার মনকে প্রভাবিত করেছে কিনা, এটা খোঁজার চেষ্টা করবেন। তাহলে আপনারা অনেক আহ, মানে ভালো, মানে রুগীর কাছাকাছি যেতে পারবেন। তো আমি প্রশ্ন করলাম যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে যা আপনার মনকে আসলে খুব বেশি প্রভাবিত করে, সেগুলো একটু বলেন প্লিজ। তো বলছে যে ডাক্তার সাহেব আমরা 2 ভাই বোন, ছোটবেলা থেকে আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্য। আমরা নানা বাড়িতে থাকতাম, নানা নানির অভাবী সংসার, হ্যাঁ, তারাও আমাদেরকে সাপোর্ট করতো। কিন্তু যখন ক্লাস 10-এ উঠলাম, তখন আমার নানা আমাকে বিয়ে দিয়ে দিল। তো এরপরে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। তো এটা খুবই স্বাভাবিক যে নানা বাড়িতে থাকতো, মা কষ্ট করতো, তাহলে বাবা কই? তাহলে আর আপনার বাবা, এই প্রশ্নটা আমি তখন করলাম, কথার পিঠে কথা হয়, প্রশ্ন হয় এরকম, আপনার বাবা তাহলে?
তো বলছে যে আমার ক্লাস 6-এ পড়ার সময় আমার বাবা মারা যায়। তো তিনি কিভাবে মারা গেলেন? বলছে যে আমার বাবা রেগুলার নেশা করতেন। নেশা করে এসে প্রতিদিন মায়ের সাথে ঝগড়া বিবাদ করতেন, মাকে পেটাতেন। মাঝরাত অবধি চলতো। মা মাঝে মধ্যে ভায়োলেন্ট হয়ে যেত, বাবা তো তার উপরে, এই চলতো আর কি ঝগড়া বিবাদ। তো ছোটবেলা আমাদের এইভাবেই কাটে। তো মাঝে মধ্যে সে এত এত নেশা করতো যে রাত্রে আর আসতো না, তখন আবার দেখতাম মা খুব টেনশন করতো। হ্যাঁ, পরে এইভাবে চলতে থাকে। পরে একবার হঠাৎ করে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং এটা নিয়ে তিনি খুব কষ্টে মারা যান। তো চোখের সামনে বাবা মায়ের প্রতিদিনের ঝগড়া বিবাদ মারামারি আর ভাল লাগতো না। বাবা মারা যাওয়ার পরে আমরা নানা বাড়িতে চলে আসি। আমার মা অন্যদের বাড়িতে কাজ করতেন, পরে যে ইনকাম করতেন সেটাতে আমাদেরকে লালন পালন করতেন, আমাদের পড়ালেখার খরচ চালাতেন। হ্যাঁ, আমি আরো পড়ালেখা করতে চাইছিলাম, কিন্তু আমার নানা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, বয়স হয়ে যাচ্ছে তো। একটু অশিক্ষিত অর্ধশিক্ষিত ফ্যামিলি গুলো তো নিয়মই, এইটা উঠছে বিয়ে দিয়ে দাও। তো সেরকম বিয়ে দিয়ে দিয়েছে। তো তাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু পড়ালেখার কথা বললো, তার মানে কারা পড়ালেখা করতে চায় এটা আবার আপনাকে বুঝতে হবে, যাতে এম থাকে, একটা গোল থাকে। তো তাকে ওই কারণে জিজ্ঞাসা করলাম, আপনার এম কি, আপনার জীবনের লক্ষ্যটা কি? তো বলতেছে যে আমি আরো পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা করে আমার মায়ের পাশে দাঁড়াতে চাই, অনেক টাকা ইনকাম করব, করে আমার মাকে একটা সুন্দর বাড়ি করে দিব, যাতে বাকিটা জীবন সে খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারে। এটা হলো তার এম। তো হ্যাঁ, খুব ভালো। এরকম কথা হলে আপনারা কিন্তু এনকারেজ করবেন, খুব ভালো, ভেরি গুড, ফাইন। তো এখন আপনি তাহলে কি করছেন? আপনার পরিকল্পনাটা কি? আপনি আর পরে পড়ালেখা করেননি, বিয়ে যেহেতু হয়ে গেছে টেনে উঠেই। তো হ্যাঁ, আমি পরে, বিয়ের পরে এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পাশ করেছি, এখন আমি আবার গ্রাজুয়েশনে ভর্তি হয়েছি। তো বাহ, খুব সুন্দর। তো আপনার স্বামী তো তাহলে বেশ হেল্পফুল, আপনাকে বিয়ের পরে পড়ালেখা করতে দিচ্ছে। যে হ্যাঁ, সে বেশ ভালো, কিন্তু অল্পতেই রেগে যায়। আচ্ছা, তো আপনার স্বামী সম্পর্কে একটু বলেন তো, তার আচরণ কি, কিরকম কি? তো বলছে ও অনেক কেয়ারিং, তবে একটুতেই রেগে যায়, রেগে গেলে খুব চিৎকার চেঁচামেচি করে, আবার কিছুক্ষণ পরে শান্ত হয়ে যায়। তো বললাম যে এই যে আপনার স্বামী এরকম আচরণ করে, এটা নিয়ে আপনার মনের উপরে কি প্রভাব ফেলে? তো বলতেছে যে আমি তাকে খুব ভয় পাই, আমি কিছুই বলি না, আহ, আহ, কিন্তু আমাকে এটা অনেক বেশি ভাবায়। তো অনেক ভাবায় মানে কি ভাবনা আসে আপনার মনের মধ্যে? তখন বলছে যে সে আমাকে আসলে ডাক্তার সাহেব সন্দেহ করে প্রায়। আমার মোবাইল আমি দেখি, আমার মোবাইল আমি না থাকতে একদম উল্টায় চেক করতেছে। আমার বন্ধুদের সাথে দেখা করতে দেয় না, মিশতে দেয় না। কেউ বাসায় আসলে দেখা যাচ্ছে যে এসে বসে থাকবে, কি কথা বলছে কি করছে এগুলা চেক করে। তো ক্লাস শেষে সোজা বাসায় আসতে হয়, 1 মিনিট দেরি হলে, এদিক ওদিক হলে সে ফোন দিতে থাকে, এসে বকাবকি করতে থাকে। তো একটা পার্সন কখন এরকম তার বইয়ের উপরে করে? সে নিজেই বললো যে আমার উপরে সন্দেহ করে। তো এটা থেকে আমার প্রশ্ন করলাম যে আপনাকে কেন সন্দেহ করে? আপনি কি এমন কোনো কাজ করেছেন, সন্দেহ করার মতন কোনো কাজ করেছেন? বলে সে ফুপায় ফুপায় কান্না শুরু করে ফেললো। মানুষ কখন কাঁদে, এটা আপনাদের কান্নার ইয়েটা কি, যখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না। তো যাক, কিছুক্ষণ একটু ফুপায় ফুপায় কাঁদো কাঁদো ভাব চললো। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন, মন টন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আহ, তা আমি মনে করেছি যে সে মনে হয় ওই যে, যেহেতু নিচু ফ্যামিলি থেকে আসছে, ব্রোকেন ফ্যামিলি, বাবা মার রিলেশন ভালো ছিল না অত দূরে, এই কারণে হয়তো হতে পারে। এই কারণে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মনে হয়, সে মনে হয় আপনার অতীত সম্পর্কে জানে। হ্যাঁ, তো এই যেহেতু আপনার ফ্যামিলি সম্পর্কে সে জানে, তো এর জন্য কি সে আপনার প্রতি সহানুভূতিশীল না? হ্যাঁ, সে জানে, কিন্তু রাগের মাথায় সে যেন কিছুই বুঝতে পারে না। তো বিয়ের কিছুদিন পরে তার একটা কোম্পানিতে জব হয়, অল্প বেতন ছিল। আমরা তখন দুইজন রাজশাহীতে এসে থাকা শুরু করলাম। তো বেতন অল্প, সেই টাকায় আমরা চলতে পারতেছিলাম না, তাই সে আমাকে আমার শ্বশুর বাড়িতে পাঠায় দেয়, পাশেই পাঠায় দেয়। তো সেখানে যে আমি অবশ্য এসএসসি পরীক্ষা ওখান থেকে দিলাম, কেন্দ্র ওখানে ছিল, ওখানে পরীক্ষা দিলাম আর শ্বশুর বাড়িতে থাকলাম। পরীক্ষা শেষ, এবার দীর্ঘ সময় সে তো শহরে থাকে, আমি গ্রামে। তো শ্বশুর বাড়িতে আমার খুব একা একা বোধ হতে থাকে, কিছুই ভালো লাগে না। তো তখন আমি মোবাইলে কাটাতে থাকি, ফেসবুক করি, টিকটক করি, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এরপরে ধীরে ধীরে আমি কিছু এই যে বিগো বা এই টাইপের কিছু অ্যাপ আছে,
বন্ধু যেখানে চ্যাটিং করা যায় এই টাইপের অ্যাপ বানালাম, ডাউনলোড করলাম করে। সে সময় অনলাইনে বন্ধুদের সাথে অনেকের সাথে চ্যাট করতে করতে আমার অনেক বন্ধু হয়ে গেল, প্রচুর চ্যাট করতাম। হ্যাঁ, তো সেই অ্যাপে আমি একটা ছেলের সাথে পেয়েছিলাম, তার সাথে আমার একটা কথা বলতে বলতে একটা ডিপ ইন্টিমেট একটা রিলেশন তৈরি হয়ে গেল। তো একটা সময় পরে আমার স্বামী এই বিষয়টা জানতে পারলো। আমি ওই ছেলের প্রতি অনেক বেশি আহ, আসক্তিতে জড়িয়ে পড়েছিলাম, লাভ হয়ে গেল, গভীরভাবে জড়িয়ে পড়েছিলাম, এটা আমার হাজবেন্ড জানতে পারলো। এরপর থেকে সে আমার উপর খুব রাগ করা শুরু করলো। সে আমাকে তার কাছে নিয়ে আসে, শহরে নিয়ে আসে। কিন্তু আহ, এরপরে আসার পরে সে আবার নতুন একটা কোম্পানিতে জয়েন করে। সেই অফিসে আবার তাকে সকাল 8টা থেকে, মানে সকাল থেকে সে 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হয়। তো এখানেও আমি একা, কিছুই ভালো লাগে না। এই জন্য সে আমাকে আবার ইন্টারমিডিয়েট এখানে কলেজে ভর্তি করে দেয়। আমি আহ, এখানে ইয়ে করি। তো এরপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে ছেলের কথা বললেন, ওর সাথে কি এখন আপনার রিলেশন আছে না কি অবস্থা? বলে, না, আমি এই যে শহরে আসার পর থেকেই আমার আর রিলেশনটা নাই। তো তাহলে এখন সারাদিন কিভাবে আপনার সময় কাটে? এটা আমার খুব কমন কোশ্চেন, যে সারাদিন আপনি কি করেন, সময় সময় কাটে কিভাবে? তো বলতেছে পড়ালেখা করি, আর সময় পেলে অনলাইনে গেম খেলি। একটা মেয়ে মানুষ, মানে কম বয়স্ক একটা মেয়ে গেম খেলে, একটু একটু অন্যরকম লাগে আর কি। মানে আমাদের সমাজ ব্যবস্থা অ্যাটলিস্ট রাজশাহীর মতন জায়গায় একটু কেমন যেন লাগে। তো বললাম, বাহ, গেম খেলেন? আমি নিজেও কিন্তু গেমার, আমি নিজেও গেম টেম খেলি, চান্স পেলেই গেম খেলি মাথা ঠান্ডা করার জন্য। তো আমি জাস্ট তাকে বললাম, বাহ, গেম খেলেন? কি গেম খেলেন? আমি গেম টেম কেউ বললাম একদম ডিটেলস নেই। কেউ যদি গেমের কথা বলে, কেউ যদি আউটসোর্সিং এর কথা বলে, আমার কাছে অনেক পেশেন্ট আসে, মহিলা পেশেন্ট আছে, আউটসোর্সিং করে, টিম চালাই, আমি এগুলো ডিটেলস নেই। তো তার সাথে অনেক গল্প করলাম, জিনিসটা এরকম। তাহলে ফাইটিং গেম খেলতে পছন্দ করেন, ফ্রি ফায়ার, তারপরে ওই ওই টাইপের গেম গুলা খেলে আর কি। তো বলতে পারেন গেম খেলাটা আমার কাছে নেশার মতো। হ্যাঁ, গেম খেলতে খেলতে আমার ভোর হয়ে যায়। তাহলে চিন্তা করেন সে কিরকম আসক্তি। তো আমি তখন বললাম, না, এইভাবে তো গেম খেলা ঠিক না। আপনি যদি সারা রাত জেগে গেম খেলেন, তা সকালবেলা উঠে তো আপনার এনার্জি থাকবে না। তো তখন আপনি কিভাবে ম্যানেজ করেন? তখন বলতেছে যে স্বামীর জন্য আমার কিছু করতে ভালো লাগে না, সে আমাকে বোঝে না, আমাকে সময় দেয় না, কিছু বোঝেও না। হ্যাঁ, তো আবার আগে আমি যেরকম চ্যাটিং ট্যাটিং করতাম, অনলাইনে বন্ধুদের সাথে রিলেশন তৈরি করতাম, এখন তার ওগুলো করি না, নিজেকে অপরাধী মনে হয়। এজন্য আমি গেম খেলেই নিজেকে ব্যস্ত রাখি, অন্য ওগুলা থেকে নিজেকে দূরে রাখি। ঠিক আছে, এই ছিল কেসের একটা ভাবনা। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম। যারা বুঝতে পারলেন না তারা অনুগ্রহ করে আবার ওটা পড়ে নিন, ওটা তো ওখানেই আছে, লিঙ্ক থেকে যাবেন। যারা ক্লাসরুমে জয়েন করেননি তারা অবশ্যই ক্লাসরুমে জয়েন করবেন। তো রুগীকে ওষুধ দেওয়া হয়েছিল, রুগী ওষুধ খাওয়ার মাসখানেক পরে আসছে, হাজবেন্ডের সাথে আসছিল। এর আগের বার কিন্তু একা আসছিল, এবার আসলো হাজবেন্ডের সাথে। হাজবেন্ড বলতেছে যে আপনি কি ওষুধ দিয়েছেন, একদম ম্যাজিকের মতন তার আচরণ চেঞ্জ হয়ে গেছে। আমরা তো বারবারই বলি যে হোমিওপ্যাথি একটা হলিস্টিক কেয়ার, তাই না? হলিস্টিক কিওর, হলিস্টিক মেডিসিন কিওর সিস্টেম না? তো হলিস্টিক মানে সবকিছু চেঞ্জ করে দেয়। তো সে আমার সাথে আগে তো ওরকম কথা কথা বলতো না, এখন তো এমন কথা বলা বলে, এমন আচরণ করে যে আমার কাছে মনে হচ্ছে সে নতুন কেউ। এই মেয়ে আমার বউ না, নতুন কেউ। বাড়ির কাজকর্মে সে খুব অ্যাক্টিভ, অফিস শেষে এখন আমাকে নিয়মিত তাকে নিয়ে নদীর ধারে যেতে হয়, রেস্টুরেন্টে যেতে হয়। আমাদের খুব ভালো সময় কাটছে এখন। এই যে চেঞ্জ, এটাই হলো হলিস্টিক কেয়ার, হোমিওপ্যাথি। তো যাক, মেয়েটা বলছে যে ওষুধ খাওয়ার পরের মাস থেকে আমার পিরিয়ড নিয়মিত হচ্ছে, কোনো প্রকার পেন নাই, কোনো ফ্লো নাই, সবকিছু ঠিকঠাক, সাদা স্রাব এগুলা কিচ্ছু হয় না। তো 8 মাস পরে মেয়েটা আবার আসছিল। তো তখন তার ওই এই কয় মাসে তার কোনো সমস্যা হয়নি, রেগুলার ছিল। তারপরে 3 মাস আগে তার সে আবার কনসেপ্ট করে, সে প্রেগনেন্ট হয়। তো এখন সে আসছে পরবর্তীতে, সে ডেলিভারি ট্রিটমেন্ট নিতে, এটা পরের হিসাব, ওইটা না আমরা আর আসছি না। তো এই যে কেস, তো এই কেসের মধ্যে আমরা কি বুঝলাম? আপনারা অনেকেই লিখেছেন, অনেকে খুব সুন্দর লিখেছেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আমরা বেশ আহ, ইয়ে দেখলাম। হ্যাঁ,
আলোচনা দেখলাম, খুব ভালো লাগলো, অনেকেই আলোচনা করেছেন। আমরা মেডোরিনাম নিয়ে আলোচনা করেছি, মেডোরিনাম নিয়ে আপনারা লিখেছেন, কিন্তু আমাদের ইয়ে ছিল যে আমরা মেডোরিনামের আলোচনার মধ্যে থেকে কোন কোন জায়গা থেকে ঢুকতে পারছি। মোটামুটি সবাই ভালো লিখেছেন, সবাই লিখেছেন, কিন্তু অনেকে গেছেন কি সাইড দিয়ে, মানে কোর জায়গাটাতে যাননি, কোন জায়গায় দিয়ে ঢুকতে হবে, কি করতে হবে সেটা এখনো বুঝে আসেনি। আসবে, আমরা যদি পারতাম, প্রতিদিন ধরেন মেডোরিনাম শেখাচ্ছি তো, প্রতিদিন একটা করে যদি কেস দেওয়া সম্ভব হতো, 8টা 10টা কেস 20টা কেস যদি বলা যেত, তাহলে এই যে আলোচনার পরে আপনারা কিন্তু খুব সুন্দর করে করতে পারতেন। কিন্তু আসলে বাস্তবতা তো ওইটাই যে আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে, আমরা তো সবকিছু করে উঠতে পারি না। তবে কখনো কোনো কিছু দিলে আপনারা যদি আলোচনা করেন, তাহলে সেখান থেকে অনেক শেখা যায়, অনেক কিছুই আসে। তো এই কেসটাতে কি হলো, এই কেসের মধ্যে আমরা দেখেন, এই কেসের মধ্যে আমরা মেডোরিনামের কিন্তু এই মেয়েটার আমরা কিন্তু 3টা স্টেজ, 3টা লেয়ার, তিন ধরনের অ্যাডাপ্টেশন আমরা কিন্তু পাই। ঠিক আছে, দেখেন প্রথম দিকে সে কি হলো, বাবা মা বাবা মা ক্যাচাল, বিদ্বেষ, সবকিছুতে তার পড়ালেখার আগ্রহ, নানা বিয়ে দিয়ে দিল, দিয়ে ইয়ে করলো, সে একটা জায়গায় আসলো নিজেকে, এটা একটা লেয়ার। এরপরে হাজবেন্ডের কাছ থেকে সে যে ভালোবাসা, ছোটতেও সে ভালোবাসা পাইলো না, আবার হাজবেন্ড এসে কদিন রেখে আবার শ্বশুর বাড়িতে পাঠাই দিল নতুন বিয়ের পরে। এই যে একটা ডিপ্রেসিভ একটা লেয়ার, এটা কিন্তু তৈরি হলো। তারপরে সে এটা এখান থেকে কি হলো, তো সে চ্যাটিং অ্যাপ নামালো, একটা গ্রামের মেয়ে চ্যাটিং অ্যাপ, ভিগো বা লাইকি বা এই টাইপের যে চ্যাটিং অ্যাপ গুলো আছে, সেগুলাতে সে জড়ায় পড়তেছে। কেন জড়াচ্ছে, ওই যে লাভের জায়গাটা হাজবেন্ডের কাছে তো পাচ্ছে না, শ্বশুর শাশুড়ির সাথেও তো ওইভাবে হবে না, তখন সে অনলাইনে জড়ায় পড়লো, লাভ পারভার্সিটির যে বিষয়গুলা। তারপরে ওখান থেকে সে বুঝতে পারলো যে না, এইভাবে হলো না, হাজবেন্ডের কারণে তার সাথে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, তখন সে ওখান থেকে ইয়ে করলো। কিন্তু এরপরেও হাজবেন্ডকে সে কাছে পাচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজবেন্ড অফিসে যাচ্ছে, তখন সে কি করলো, তার আসক্তি তখন ওয়েটা চেঞ্জ হয়ে গেল, সে মোবাইল আসক্তির দিকে চলে গেল। তো সবকিছুতেই সে কিন্তু এক্সট্রিম লেভেলে, যখন রিলেশন তখন এক্সট্রিম, সবকিছুতে এক্সট্রিম, সারা রাত ধরে গেম গেম খেলতেছে। কেন সারা রাত ধরে গেম খেলতেছে, এটা কি ইন্ডিকেট করে, ডিপ ইনভলভেশন, ইন্টিমেট ইনভলভেশন, সে যেন বিশ্ব থেকে আলাদা হয়ে পড়ে যাচ্ছে, তাই না? যখন গেমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, হাজবেন্ড কি করছে, হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, কি করতে হবে, এগুলা তার মধ্যে, সে গেমের মধ্যে পড়ে আছে। যখন চ্যাট করতেছিল তখন সে চ্যাটের মধ্যে পড়ে আছে। এই যে ডিপ ইনভলভেশন, মেয়েটা ওই ছেলেটার সাথে অ্যাফেয়ারে কেন জড়ালো, যদি হাজবেন্ডের কাছে লাভটা পেতো, যে তার যে লাভ ক্রেভ, লাইফে যে লাভের অভাবটা তৈরি হলো, সেটা যদি না থাকতো, সে কি ওই ছেলের সাথে অ্যাফেয়ারে জড়াতো? জড়াতো না। ঠিক আছে, তার মধ্যে সে সময় কাজ করছিল ডেলুশন সেপারেট, ওয়ার্ল্ড ফ্রম হি ইজ সেপারেট, সে জগৎ থেকে আলাদা, এই জন্য সে ওই প্রেমের জগতে ঢুকে পড়ছে, চ্যাটিং জগতে, পরবর্তীতে সে গেমের জগতে ঢুকে পড়তেছে, লাভ পারভার্সিটি ইয়ে থেকে, তাই না? তার মধ্যে সে যখন ওখানে ইনভলভ হচ্ছে, তখন সে এই আর জগতে নাই, অ্যানাদার লেভেলে চলে যাচ্ছে। আমরা যেটা মিস্টিসিজমের মধ্যে আলোচনা করেছিলাম, অ্যানাদার লেভেল টু রিচ টুয়ার্ড গড। এই গেমের ক্ষেত্রে তার কি হলো, গেমের ক্ষেত্রে কি কি হলো, গেম কি করলো, তার হাজবেন্ডের যে অভাব, সেটাকে সে, গেম তাকে স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে, সেইখানে তার মধ্যে সে চলে গেছে, তার অন্য কোনো কিছু তার কাছে ম্যাটার করছে না। এই সব কিছু হচ্ছে তার লাভ ক্রেভিংস এর কারণে, ডিপ ইনভলভেশনের কারণে। ঠিক আছে, এর এর মধ্যে এই পার্সনের মধ্যে আমরা লিবার্টিনিজম কোথায় পাচ্ছি, পরিবারের হাজবেন্ডের প্রতি বন্ডিং নাই, শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং নাই, মা ভাইয়ের সাথে বন্ডিং নাই, ভালোবাসার সম্পর্ক স্বামীর সাথে তৈরি হয়নি, অনলাইনে
সময় কাটাচ্ছে, ব্রাউজিং করছে, চ্যাটিং করছে, ওগুলা করে সে স্বাধীনতা অনুভব করছে, স্বাধীনতার অনুভূতি তার মধ্যে অনুভূত হচ্ছে। এবার যখন স্বামীর হাতে ধরা পড়লো, তুমি সারা রাত জেগে চ্যাট করো, আরেকজনের সাথে অ্যাফেয়ার করো, যাক হাজবেন্ড তাকে হয়তো ওইভাবে রেড হ্যান্ড করতে পারেনি, কিন্তু তাকে তো সন্দেহ করা শুরু করলো, তাকে বকাঝকা করতো, একটু দেরি হলে অল্পতেই রাগ করতো, এই কি করো, বান্ধবীদের সাথে এত কি কথা, ফোন নিয়ে এত কি, সবসময় চোখে চোখে রাখে, চান্স পেলেই মোবাইল চেক করতেছে। সে এসে কিন্তু বললো যে চেক করে। তাহলে আমাদের একটা রুব্রিক্স আছে, ডেলুশন, স্পাইড, স্পাই থেকে আসছে, স্পাইড বিইং, তাকে স্পাইং করা হচ্ছে, তাকে স্পাইং করা হচ্ছে, চোখে চোখে রাখা হচ্ছে। আবার দেখেন সে বলল যে এই কাম করে একটা গিল্টি ফিলিং তার মধ্যে চলে আসছে, রিলেশনে জড়ানোটা আমার উচিত হয়নি, পরক্ষণে ভাবি, তাই না? এই গিল্টি ফিলিং এর বিষয়টা মেডোরি নামের মধ্যে খুব পিকুলিয়ার করে ফেলবে। সেক্সুয়াল ড্রাইভ তো তার মধ্যে অনেক বেশি। সেক্সুয়াল মানে কিন্তু শুধু ফিজিক্যালের কথা বলতেছি না, মেন্টালি, এই যে গেম খেলতেছে এটাও কিন্তু এক ধরনের সেক্স। কি হচ্ছে দেখা দেখি না, ওর মধ্যে আকৃষ্ট, নেশার মতন আবদ্ধ হয়ে গেছে। সেখান থেকে সে তার উদ্যম, ইন্টিমেট অ্যামিউজমেন্ট, ইন্টিমেট ইনভলভেশন, লাভ, সবকিছু সেখান থেকে সে পাচ্ছে। আবার পরক্ষণে তার মধ্যে গিল্টি ফিলিংটা তৈরি হচ্ছে। সেক্সুয়াল ইনভলভমেন্টের পরে, মেডোরিনামের ক্ষেত্রে এটা দেখা যায়, সেক্সুয়াল ইনভলভমেন্টের পরে তার মধ্যে গিল্টি ফিলিং তৈরি হয়ে যায়। ফিজিক্যাল লেভেলেও দেখা যায়, ফিজিক্যাল লেভেলেও মেডোরিনামের এই গিল্টি ফিলিংটা দেখা যায়। কোথায় দেখা যায় জানেন? আমাদের জেনাটালিয়া, যৌনাঙ্গে সাইকোটিক ওয়ার্ড, আঁচিল তৈরি হয়, স্কোটানামে আঁচল তৈরি হয়, ভেজাইনাতে আঁচিল তৈরি হয় মেডোরিনামে, আপনারা দেখেন ফিজিক্যালের মধ্যে আছে। এটাও কিন্তু এক ধরনের গিল্টি, গিল্টি থেকে এই জায়গাটা তৈরি হচ্ছে। সাপ্রেসড গনেরিয়া, যেখানে যৌন আকাঙ্ক্ষা বা সেক্সুয়াল ডিজায়ার অবদমিত হচ্ছে বা অনেকাংশে মানে দমন করা হচ্ছে। আবার সে যখন এই রকম অবস্থাতেও সে কিন্তু বাইরের বিভিন্ন সোর্স খোঁজে। ওই অ্যাফেয়ারের পরে মেয়েটা কিন্তু ঠিক হয়ে যায়নি, মোবাইল ছেড়ে দেয়নি, সে তার ওয়ে অফ স্যাটিসফ্যাকশন চেঞ্জ করে ফেললো, গেমের মধ্যে ইনভলভ হয়ে গেল, বাইরে সে সোর্স করছে, একটা ইল্লিগাল সোর্সে জড়ায় পড়ছে, বা ইল্লিগাল সোর্সে জড়ায় পড়ার আকাঙ্ক্ষা মেটানোর জন্য সে ইনভলভ হয়ে যাচ্ছে। এবার ইনভলভ তো হয়ে গেল, তারপরে তার মধ্যে গিল্টি বোধ তৈরি হয়, গিল্টি ফিলিং তৈরি হয়, অপরাধ বোধ তৈরি হয়। যেই মেডোরিনামই হোক, আপনি মেডোরিনামকে কনফার্ম করতে পারেন একটা জায়গা দিয়ে, সেটা হচ্ছে এনিমেল, এনিমেল লাভ ফর এনিমেল, পেট, আমরা এই রুব্রিক্সটা জানি। এটা জিজ্ঞাসা করুন, মেডোরিনামের একটা আলাদা ভালোবাসা থাকে, পশুদের প্রতি ভালোবাসা, পশুদের প্রতি। আমরা গ্রামীণ ফোনের একটা অ্যাড দেখেছিলাম, পেটের প্রতি, একটা মেয়ে দিঘি অ্যাডটা করেছিল, দিঘি জানো বাবা আমাদের তোতা পাখিটা না, সেই অ্যাডটাতে সে কেন তার ইন্টিমেট লাভ কে ছিল তার বাবা, সে বাবাকে যখন পাচ্ছে না তখন সে তোতা পাখির সাথে কথা বলে তার ভালোবাসা। এটাও কিন্তু একটা পশু পাখির প্রতি ভালোবাসা, এটাও কিন্তু লাভ সিক ইন্ডিকেট করে। সে ভালোবাসাকে খুঁজছে, যখন সে আশেপাশের মানুষের কাছ থেকে পাচ্ছে না তখন সে এরকম একটা প্রাণীর মধ্যে যায়, আমি আরেকদিন আলোচনা করেছিলাম। বা দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষের কাছ থেকে সে ভালোবাসা পাচ্ছে, কিন্তু যেটা তার প্রয়োজন, তার মধ্যে তার ক্রেভিংস থাকে ভালোবাসার, সেই ক্রেভিংসটা সে যখন পাচ্ছে না তখন সে তাদের প্রতি যায়। এই মেয়ের ক্ষেত্রে কি দেখা গেল, বাবার কাছ থেকে তো মা ভালোবাসা পেত না, সেও পেত না, পরে স্বামীর কাছে গেল, স্বামীর কাছেও পেল না, তখন যে সে কি করলো, ইনভলভ হয়ে পড়তেছে অ্যাপসে, চ্যাটিং অ্যাপসে, পরে ইনভলভ হয়ে ফেলতেছে, ইনভলভ হয়ে পড়ছে কিসে, গেমে, পাবজির মতন গেম খেলতেছে, ফ্রি ফায়ারের মতন গেম খেলতেছে, কাটাকাটি মারামারি ফাটাফাটি গেম খেলতেছে, তাই না? এই জায়গাতে আমরা নিতে পারি টেমারিটি কিক, টেমারিটি টু গেটে, হ্যাঁ, কিক করতেছে, তাকে উদ্বুদ্ধ করতেছে এটা করার জন্য, কিক করার সাহস লাগে, সে হিম্মতটা আছে। হাজবেন্ড পাশে শুয়ে আছে, সে বসে থেকে গেম খেলছে,
ঠিক আছে? তো আমরা অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর নাইট এর মধ্যেও মেডোকে পাচ্ছি, এক্সালারেশন এর মধ্যেও মেডোকে পাচ্ছি। রাত যত তীব্র হবে তার চাহিদা, তার ইন্টিমেট বিষয়টা আরো বেশি হবে, গভীর হবে, এর মধ্যেই মেডোরিনাম বিনোদন খুঁজতে থাকবে। নাইট হলো এমন একটা টাইম যেখানে সে অ্যামিউজমেন্ট করবে এবং এই অ্যামিউজমেন্টের মধ্যে কোনো বাধা থাকবে না, কোনো বন্ডিং থাকবে না, কোনো কি বলবো, কোনো মানে পাবন্ধী, কোনো মানে রেস্ট্রিকশন থাকবে না। এই কারণে সে রাতের বেলা বিনোদন খুঁজে, আনন্দ খুঁজে। প্লেইং ডিজায়ার টু প্লে নাইট, প্লেইং ডিজায়ার টু প্লে নাইট, আমি রুব্রিক্স দিয়ে দিয়েছি। মেডো এই রাত হচ্ছে মেডোকে অন্য একটা জগতে নিয়ে যায়। সে তখন পুরোপুরি ইনভলভ হতে পারে, সে এত আনন্দিত থাকে, এত এক্সালারেট থাকে, এক্সালারেট এট নাইট। সে সারাদিন অপেক্ষা করতে থাকে কখন রাত আসবে, কখন রাত আসবে, কখন আমার স্বাধীনতাকে কেউ হস্তক্ষেপ করবে না, কেউ আমার স্বাধীনতা আনন্দ মানে কেড়ে নিতে পারবে না, আমাকে আনন্দ করে দিতে হবে, একদম মুক্ত বিহঙ্গের মতন আমি আনন্দ করব। এইরকমটা মেডোরিনামের মধ্যে তৈরি হতে থাকে। এরকমটা ক্রেভিংস রাতের জন্য মেডোরিনামের মধ্যে থাকে। ঠিক আছে? তো আমরা মেডোরিনামের ক্ষেত্রে দেখতে পাই যে যখন তার মধ্যে দেখা যায় লাভ গোস অ্যাওয়ে, তার কাছ থেকে লাভ চলে যায়, তখন সে আরেকটা লাভ ধরে ফেলে, আরেক জায়গা থেকে লাভ নিয়ে চলে আসে। এটা আমরা মেডোরিনামের মধ্যে সবসময় দেখতে পাই।